হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর যে এনএমএস পরীক্ষা হয় সেই পরীক্ষার স্যাট পোর্শন নিয়ে এসেছি। তো তোমরা অনেকেই আমাকে বারবার করে মেসেজ করছো যে স্যাট পোর্শনটা করানোর জন্য। আজকে আমি তোমাদের স্যাট পোর্শনের ক্লাস করাবো। তো দেখো, আজকে প্রথমত তাপের যে চ্যাপ্টার আছে সেই তাপের চ্যাপ্টারের প্রশ্ন নিয়ে আমরা এসেছি। তো তাপের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখে নাও, প্রথম যে প্রশ্নটা আছে কি বলছে, তাপের ভর তাপের ভর আছে নেই অপরিমেয় নাকি পরিমেয়। তাহলে এখানে অ্যান্সার কি হবে? প্রথমত তাপের কিন্তু কোনো রকম ভর থাকে না, তাপের কোনো ভর নেই, অপশান 2 হবে সঠিক অ্যান্সার। তো যদি বলা হয় তাপ কি, তাপ জিনিসটা কি? তাপ হলো এক প্রকার শক্তি যেটা গ্রহণ করলে, যদি তাপ আমরা গ্রহণ করি তাহলে কোনো একটা বস্তু সেটা কি হয়, উত্তপ্ত হয়, এবং তাপ যদি বর্জন করে তাহলে বস্তুটা কি হয়, শীতল হয়। হয়ে গেল প্রথম প্রশ্ন। তাহলে তাপের কি ভর আছে? না, তাপের ভর নেই। ভর জিনিসটা কি? ভর মানে হলো কোনো একটা বস্তু, সেটা তার মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে সেটা হয়ে যাবে বস্তুর ভর। ঠিক আছে, পরের প্রশ্ন, সিজিএস পদ্ধতিতে তাপের একক কি হবে? ক্যালোরি, জুল, ডিগ্রি সেলসিয়াস নাকি ডিগ্রি ফারেনহাইট? তো সিজিএস পদ্ধতিতে তাপের একক হয়ে যাবে ক্যালোরি। কি হবে? অপশান এ হবে সঠিক অ্যান্সার। দেখো, যদি এসআই পদ্ধতিতে বলে, এসআই পদ্ধতিতে তাপের একক কি হবে? তখন হয়ে যাবে জুল। পরের প্রশ্ন দেখো, বলছে যে সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কি? সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কি? এটা দেখো, অপশান কি কি আছে, ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, ক্যালোরি ডিগ্রি সেলসিয়াস পার গ্রাম আছে, ক্যালোরি গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, আর আছে ক্যালোরি। তো ক্যালোরি তো অবশ্যই হবে না, কারণ ক্যালোরি হলো তাপের একক। এখন দেখো, বাকি যে তিনটে অপশান আছে এই তিনটে অপশানকে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছে। এটা ভালো করে মনে রাখবে। যদি আপেক্ষিক তাপ বলে তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। এটা গেল সিজিএস পদ্ধতিতে। আর যদি এসআই পদ্ধতিতে বলা হয় যে এসআই পদ্ধতিতে আপেক্ষিক তাপের ইউনিট কি হবে, তাহলে আমরা বলবো জুল পার কেজি কেলভিন, জুল পার কেজি কেলভিন। তাহলে দুটোই মনে রাখবে, সিজিএস এবং এসআই। পরের প্রশ্ন, বলা হচ্ছে যে তাপের অধিকতর সুপরিবাহী ধাতুটি হলো, অর্থাৎ এখানে যে ধাতুগুলো রয়েছে সেই ধাতুগুলোর মধ্যে কোন ধাতুটা তাপের বেশি, সব থেকে বেশি সুপরিবাহী? কি কি অপশান আছে? লোহা, তামা, রূপো নাকি সোনা? এই যে চারটে অপশান আছে এর মধ্যে সব থেকে বেশি তাপের সুপরিবাহী হয়ে যাবে তামা, অপশান 2 হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, বলছে যে এক ক্যালোরি তাপ, এক ক্যালোরি তাপ বলতে আমরা কতটা তাপকে বুঝি? কি কি আছে? 4.2 আর্ক, 4.2 জুল, এক ক্যালোরি, আর আছে 4.2 ক্যালোরি। এটা অ্যান্সার কি হবে? এটা হয়ে যাবে 4.2 জুল, 4.2 জুল হয়ে যাবে এক ক্যালোরি তাপের মান। পরের প্রশ্ন দেখো, বলা হচ্ছে ফারেনহাইট স্কেলে জলের হিমাঙ্ক কত? ফারেনহাইট স্কেলে জলের হিমাঙ্ক কত? দেখো, 0 ডিগ্রি ফারেনহাইট আছে, 32 ডিগ্রি ফারেনহাইট, 180 ডিগ্রি ফারেনহাইট, আর হলো 212 ডিগ্রি ফারেনহাইট। এই অপশানগুলো রয়েছে। তোমরা তোমরা জানো যে যদি আমাদের বলে কত ডিগ্রি সেলসিয়াস, যে জলের হিমাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমরা কত জানি? সেটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি 0 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, কিন্তু আমাদের এখানে ফারেনহাইটে চেয়েছে। দেখো, যদি আমরা সেলসিয়াস স্কেল আর হলো ফারেনহাইট স্কেল, এই দুটো স্কেলের মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে এই 0 ডিগ্রি সেলসিয়াসের মান যা হবে, এটা দেখো সেলসিয়াস স্কেল, এটা দেখো ফারেনহাইট স্কেল। সেলসিয়াস স্কেলের 0 ডিগ্রির মান ফারেনহাইটে 32 ডিগ্রি হয়ে যায়। তাহলে সেলসিয়াস স্কেলে যদি 0 ডিগ্রি হয় সেটা ফারেনহাইটে কত হয়ে যায়? 32 ডিগ্রি। আবার সেলসিয়াস স্কেলে যদি 100 ডিগ্রি হয়, দেখো 100 ডিগ্রি সেলসিয়াস যদি হয় তাহলে সেটা ফারেনহাইট স্কেলে হয়ে যাবে 212 ডিগ্রি। তাহলে 100 ডিগ্রি হলে এটা হয়ে যাবে 212 ডিগ্রি। তো আমাদের বলছে যে জলের হিমাঙ্ক কত, আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস মানে হলো
32 ডিগ্রি ফারেনহাইট। তাহলে অপশান 2 হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 7 বলছে যে জলের আপেক্ষিক তাপের মান কত? জলের আপেক্ষিক তাপের মান কত? একটু আগে আমরা আপেক্ষিক তাপের একক শিখেছি, ইউনিট শিখলাম। কি ছিল আপেক্ষিক তাপের? যদি আমরা সিজিএস একক জানি, সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কি? ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। আর যদি এসআইতে বলে, এসআইতে হলো জুল পার কেজি কেলভিন, জুল পার কেজি কেলভিন, ঠিক আছে। আর জলের আপেক্ষিক তাপ এখানে অপশানগুলো কি আছে? 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, 1 জুল পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, 4.2 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, আর আছে 4.2 জুল পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান 1, ফার্স্টের অপশানটা হবে 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 8 বলছে যে গৃহীত তাপ বা বর্জিত তাপ নির্ণয় করা হয় যে যন্ত্রের সাহায্যে। কোনো একটা বস্তু, সে বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ সেটা কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? থার্মোমিটার, ক্যালোরিমিটার, ব্যারোমিটার নাকি ল্যাক্টোমিটার? এখানে অ্যান্সার হবে ক্যালোরিমিটার। ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ নির্ণয় করা হয়। এবার দেখো বাকি যে অপশানগুলো আছে, প্রথমে আছে থার্মোমিটার। থার্মোমিটারের সাহায্যে আমরা কি করি? থার্মোমিটারের সাহায্যে আমরা উষ্ণতা বা তাপমাত্রা আমরা পরিমাপ করি। তাপমাত্রা, দেখো আমাদের যখন যদি জ্বর হয়, জ্বর হলে আমরা দেখেছি যে থার্মোমিটার ব্যবহার করা হয়। থার্মোমিটারের সাহায্যে আমাদের কি হয়? দেহের উষ্ণতা পরিমাপ করে। তোমরা একটা কোশ্চেনের অ্যান্সার দেবে, আমাদের মানব শরীরের, মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা কত থাকে? মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা কত? এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। তারপর দেখো ব্যারোমিটার। ব্যারোমিটার সাহায্যে কি মাপা হয়? ব্যারোমিটারের সাহায্যে বায়ুর যে চাপ, বায়ুর চাপ পরিমাপ করা হয়। আর আছে ল্যাক্টোমিটার। ল্যাক্টোমিটারের সাহায্যে যে দুধ আছে, দুধের বিশুদ্ধতা, অর্থাৎ দুধের মধ্যে কতটা পরিমাণ জল মিশে আছে সেটা পরিমাপ করতে ল্যাক্টোমিটার ইউজ করা হয়। কোয়েশ্চেন নাম্বার 9 বলছে যে এদের নির্দিষ্ট গলনাঙ্ক এবং হিমাঙ্ক থাকে। অর্থাৎ এখানে যে 4টে অপশান আছে তার মধ্যে কোনটার নির্দিষ্ট গলনাঙ্ক এবং হিমাঙ্ক থাকে? তো এখানে দেখো অপশানগুলো কি কি আছে? মাখন, বরফ, মোম, আর আছে পিচ। তোমাদের বইয়ে এটা খুব সুন্দর করে দেওয়া আছে। তো নির্দিষ্ট গলনাঙ্ক বা হিমাঙ্ক রয়েছে কার? অ্যান্সার হবে বরফের। বরফের নির্দিষ্ট গলনাঙ্ক বা হিমাঙ্ক রয়েছে, তাছাড়া স্ফুটনাঙ্ক রয়েছে, প্রত্যেকে জানো এটা। কিন্তু বাকি অপশানগুলো আমাদের ভালো করে মনে রাখতে হবে। যদি প্রশ্নটা এরকম দেয়, ঘুরিয়ে প্রশ্ন আসে যে কোন পদার্থের নির্দিষ্ট গলনাঙ্ক বা হিমাঙ্ক নেই, তখন কি কি হবে? তখন হয়ে যাবে মাখন, মোম, পিচ। এদের নির্দিষ্ট গলনাঙ্ক বা হিমাঙ্ক থাকে না। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশান 2, বরফ। আজকের আমাদের লাস্ট কোয়েশ্চেন বলছে যে তাপের কুপরিবাহী হলো। আচ্ছা, কুপরিবাহী আর সুপরিবাহী। সুপরিবাহী মানে কি? কোনো একটা পদার্থের মধ্যে দিয়ে যদি তাপটা প্রবাহিত হয় তাহলে আমরা বলবো সুপরিবাহী। আর যদি তাপটা যদি প্রবাহিত না হয় তাহলে সেটাকে আমরা বলবো তাপের কুপরিবাহী। তো এখানে অপশান কি কি আছে? তামা, কাগজ, গ্রাফাইট আর হলো লোহা। সবসময় মনে রাখবে যে ধাতব পদার্থগুলো থাকে, ধাতুগুলো থাকে, সেই ধাতব পদার্থগুলো কিন্তু তাপের সুপরিবাহী। কিন্তু আচ্ছা, ধাতব পদার্থ কি কি আছে এখানে? তামাটা হলো ধাতব পদার্থ, তাহলে এটা সুপরিবাহী। লোহাটাও একটা ধাতব পদার্থ, তাহলে এটাও কিন্তু তাপের সুপরিবাহী। ঠিক আছে, এবার দেখো এই যে গ্রাফাইট আছে, গ্রাফাইট কিন্তু একটা অধাতু। গ্রাফাইট কি? গ্রাফাইট হলো একটা অধাতু, কিন্তু অধাতু হওয়ার সত্ত্বেও এটা কিন্তু তাপের সুপরিবাহী। এটা কিন্তু তাপের সুপরিবাহী। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? অপশান 2, অর্থাৎ কাগজ। কাগজ হলো তাপের কুপরিবাহী। ওকে।
তো দেখো, তাপের চ্যাপ্টারটা আমরা ফার্স্ট তোমাদের ধরলাম, এবার তাপের চ্যাপ্টারটা আমরা পুরো কমপ্লিট করব, যা যা প্রশ্ন আছে এখানে সেই প্রশ্নগুলো সলভ করব। তারপরে তারপরে আমরা এক একটা চ্যাপ্টার করে করে ধরে ধরে তোমাদেরকে বুঝিয়ে দেব। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তোমাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের সাথে কিন্তু আমি এক্সট্রা অনেকগুলো প্রশ্ন আলোচনা করছি। তো সেই প্রশ্নগুলো তোমাদের খেয়াল রাখতে হবে, সেগুলোকে তোমাদের নোট করতে হবে। ওকে, আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। তো আজকের জন্য এখানেই থাকলো।